আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যানিমিয়া নিয়ে। মোটা দাগে আমরা চেষ্টা করব যে পুরো অ্যানিমিয়াতে ডেভিডসনে যে আলোচনাটা করা হয়েছে সেটাকে আমরা যতটা সহজভাবে সম্ভব এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো অ্যানিমিয়া আসলে আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট? সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ড পপুলেশন যদি আমরা হিসাব করি, অ্যাটলিস্ট তার 30% পিপলই আমরা আসলে দেখি অ্যানেমিক। তাহলে একটা পৃথিবীতে যত মানুষ আছে তার 30% পপুলেশন কোনো না কোনোভাবে অ্যানেমিক। সো এটা একটা হিউজ নাম্বার। এবং এখানে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যত মানুষকে আমরা দেখছি যে যাদের অ্যানিমিয়া আছে, তাদের অর্ধেক পার্সনই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগে। অর্থাৎ একদিকে 30% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশনের অ্যানিমিয়া আছে এবং ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় 15% তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে। সো এত হিউজ নাম্বার অফ পপুলেশন যখন অ্যাফেক্টেড হয়, সেটা ডেফিনেটলি একটা মেজর একটা হেলথ কনসার্ন হিসেবে আমাদের কাছে আসে। এখন একটা অ্যানিমিয়াকে আমরা কিভাবে ক্লাসিফাই করি? আমরা যখন ফিজিওলজি পড়েছি, আমরা অ্যানিমিয়ার আসলে দুই রকম ক্লাসিফিকেশন বলেছিলাম। একটা ক্লাসিফিকেশন আমরা বলেছিলাম যে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, একটা ছিল আমাদের এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন এবং আরেকটা ছিল আমাদের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। তো আমাদের আসলে ক্লিনিক্যালি যখন আমরা আসলে ইভ্যালুয়েশন করি, যেই মোমেন্টে আমরা পেশেন্টের অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করি, সেইখানে আসলে আমাদের যদি ডায়াগনোসিস আমরা করতে চাই বা আমাদের যদি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের মাধ্যমে অ্যানিমিয়ার কারণ এবং সেই অনুযায়ী যদি আমরা আগাইতে চাই, আমাদের আসলে মরফোলজিক্যাল যে ক্লাসিফিকেশন সেটাকে ফলো করা আমাদের জন্য বেশি সহজ হয়। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন আলোচনাও আমরা প্যাথোলজির ডিসকাশন আমরা আসলে করি, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় যদি আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটাকে আসলে ফলো করি। সো এই জন্য আমরা আসলে যখন ক্লিনিক্যাল মেডিসিনে আলোচনা করি, সেখানে দেখা যাচ্ছে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনে সেই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটাকে সামনে নিয়ে আসা হয় বারবার। সো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে আমরা করতেছি? বেসিক্যালি রেড সেল ইন্ডিসিসের মধ্যে যেটা মিন কর্পাসকুলার ভলিউম অফ দ্য রেড সেল, এই মিন কর্পাসকুলার ভলিউমের দিকে তাকাইলেই আমরা মোটা দাগে কারণটাকে বের করা আমাদের জন্য সহজ হয়ে আসে। তাহলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা আসলে কী দেখতে চাই? একটা রেড সেলের এমসিভি কত, মিন কর্পাসকুলার ভলিউম কত। এখন যদি দেখি মিন কর্পাসকুলার ভলিউম বেশি, তাহলে এটাকে আমি কী বলবো? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। যদি আমরা দেখি যে মিন কর্পাসকুলার ভলিউম নর্মাল, তাহলে এটাকে আমরা বলবো নর্মোসাইটিক অ্যানিমিয়া। আর যদি আমরা দেখি যে মিন কর্পাসকুলার ভলিউম এটা লো, তার মানে সেটাকে আমরা বলবো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তখন আমরা খুব সহজেই আসলে একটা সিবিসি রিপোর্ট, একটা ফুল ব্লাড কাউন্ট বা একটা কমপ্লিট ব্লাড কাউন্টের রিপোর্ট যদি আমরা দেখি, সেখানে আসলে এমসিভি দেওয়া থাকে এবং সেটাকে যদি আমরা আসলে দেখি, আমরা খুব সহজে এটাকে অ্যাড্রেস করতে পারি। এর পাশাপাশি আমরা অবশ্যই একটা পেরিফেরাল ব্লাড ফিল্মও করতে চাই, সেখানেও আসলে খুব ভালোভাবে আমরা ধরতে পারবো যে আসলে কোন অবস্থায় এগুলা আসলে এক্সিস্ট করে। সো একটা অ্যানিমিয়া সেটা ম্যাক্রোসাইটিক নাকি নর্মোসাইটিক নাকি মাইক্রোসাইটিক, যদি আমরা আসলে এই ইনফরমেশনটা পাই, সেইখান থেকে আমাদের জন্য অ্যালগোরিদম ওয়াইজ অ্যাপ্রোচ করাটা আসলে ইজি হয়ে যায়। সো আমরা আসলে এই জন্য এমসিভিটাকে দেখি এবং এমসিভি দেখে আমরা ওই অনুযায়ী আসলে লাইকলি কজ কী হতে পারে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। এখন আমাদের যখন আরবিসি প্রোডাকশনের আলোচনা যখন আসে, তখন আমাদের কিছু বেসিক ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। সেটা কি? আমাদের বোন ম্যারোতে যে আরবিসিগুলোর প্রোডাকশন হচ্ছে, এইটাকে ব্লাড স্ট্রিমে আসতে গেলে তার একটা মিনিমাম লেভেলের একটা হিমোগ্লোবিন আসলে দরকার। মানে একটা বোন ম্যারোতে আমার যখন আরবিসি প্রোডাকশন হচ্ছে, ও চাইলেই বোন ম্যারোতে সাথে সাথে চলে আসে, ব্যাপারটা এরকম না। বরং বোন ম্যারো থেকে ব্লাড স্ট্রিমে আসার জন্য তার একটা একটা সার্টেন লেভেল অফ ম্যাচিউরিটি তাকে আসলে ডেভেলপ করতে হয়, একটা ম্যাচিউরিটি তাকে গেইন করতে হয়। এবং ওই পরিমাণ ম্যাচিউরিটির হিসাবটা এখানে হিমোগ্লোবিন দিয়েও আমরা আসলে কনসিডার করি যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, একটা মিনিমাম লেভেল একটা হিমোগ্লোবিন তাকে অ্যাকোয়ার করতে হবে, তখনই সে ব্লাড স্ট্রিমে সে ওই মুহূর্তে আসলে রিলিজড হয়। এখন যদি এরকম হয় যে বোন ম্যারো কম্পার্টমেন্টে আমরা দেখতেছি যে আমাদের এখানে নর্মালি এই রেড সেল প্রিকারসার, এটা যে সেল ডিভিশনটা হয়, এটা একটা এরাইথ্রোপয়েটিনের মাধ্যমে ব্যাপারটা মিডিয়েটেড হয়। এখন নর্মালি রেড সেল অ্যাকোয়ার করবে আমাদের একদম নর্মাল লেভেল অফ হিমোগ্লোবিন, তারপর সেটা ব্লাডে রিলিজ হবে, সিস্টেমটা এরকম হওয়ার কথা ছিল। কিন্তু যদি এরকম হয় যে একটা রেড সেল তার হিমোগ্লোবিন নর্মালিটি অ্যাকোয়ার করতে পারতেছে না, একটা রেড সেল তার হিমোগ্লোবিনকে নর্মালিটি অ্যাকোয়ার করতে পারতেছে না, তখন সমস্যাটা কী? আমাদের আরবিসির মূল ফাংশনটা কী? আরবিসির আমাদের এখানে মূল ফাংশনই হচ্ছে অক্সিজেনকে ক্যারি করা, রাইট? এখন অক্সিজেন সে কীভাবে ক্যারি করে? উইথ দ্য হেল্প অফ হিমোগ্লোবিন। এখন জাস্ট সিম্পল লজিক্যাল
কথা, সেটা হচ্ছে এখন আমাদের যদি এমন হয় যে আরবিসিতে হিমোগ্লোবিন যতটুকু থাকা উচিত ততটুকু আসলে নাই, তার মানে আরবিসি অ্যাজ এ হোল তার যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা কমে যাবে। থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে এই কন্ডিশনে আমাদের সার্কুলেশনে আরবিসির ফাংশনটাকে আমি কীভাবে আমার ডিমান্ড অনুযায়ী মেনটেন করতে পারি? তাহলে এটা তখনই মেনটেন করতে পারবো, ঠিক আছে আমার একটা হিমোগ্লোবিন, একটা আরবিসিতে যতটুকু হিমোগ্লোবিন থাকা উচিত ততটুকু নয়, তার থেকে কম আছে। তাহলে এইটাকে কম্পেনসেট করার উপায় হচ্ছে আরবিসির প্রোডাকশন বাড়াই দেওয়া। তাহলে ঠিক আছে আমার এখন কী করবো, ঠিক আছে আমার একটা আরবিসিতে হচ্ছে না, তাহলে আমার এখন 2টা আরবিসি লাগবে। মনে করি একটা আরবিসি, মনে করি ফর এক্সাম্পল নর্মাল অবস্থাতে ফর এক্সাম্পল 10টা অক্সিজেন মলিকিউল সে ক্যারি করতে পারতো হিমোগ্লোবিন যা আছে সেটা দিয়ে। এখন দেখা যাচ্ছে আমাদের এমন একটা অবস্থা বিরাজমান যে একটা হিমোগ্লোবিন, একটা আরবিসি ওই পরিমাণ হিমোগ্লোবিন এখন আর নাই। সো সে এখন নর্মাল অবস্থায় হয়তো বা 7টা অক্সিজেন মলিকুল ক্যারি করতেছে। তাহলে আমার তো 10টা অক্সিজেন মলিকুল ক্যারি করা দরকার ছিল। তাহলে এই ডেফিসিটকে আমি কীভাবে পূরণ করতে পারি? তখনই পূরণ করতে পারবো যদি আমার এখন আরবিসির সংখ্যা বাড়ানো যায়। তাহলে আরবিসির সংখ্যা যদি বাড়ে, ঠিক আছে একটা সিঙ্গেল আরবিসি যেই পরিমাণ অক্সিজেন ক্যারি করা উচিত ছিল সেটা ক্যারি করতে পারতেছে না। সো আমার আরবিসির সংখ্যাটা আমি বাড়াই দিই, বাড়াই দিলে এখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ আমাদের আরবিসি আমার ওই ডিমান্ডটা যেন ফুলফিল করতে পারে। হিসাব বাঁধা হলে এটা। সো যখন আমরা দেখি যে রেড সেল তার অ্যাডুকেট অ্যামাউন্টে হিমোগ্লোবিন অ্যাকোয়ার করতে পারতেছে না, তখন আমরা দেখি যে নর্মালি আমাদের রেড সেল প্রিকারসর সেল থেকে যত সেল ডিভিশন হয়ে আমাদের আরবিসি আসতেছিল, এখন তার থেকে বেশি বেশি করে সেল ডিভিশন হয়ে আমরা দেখবো যে আরবিসি ব্লাড স্ট্রিমে আসতেছে। এখন যখন এই ঘটনাটা ঘটবে যে যতটুকু রেড সেল ডিভিশন হওয়া উচিত তার থেকে বেশি বেশি রেড সেল ডিভিশন হচ্ছে, সো স্বাভাবিকভাবেই আমাদের এখন যে আরবিসিটা ব্লাড স্ট্রিমে আসবে সেখানে আমরা দেখবো যে এমসিভিটা ন্যারো কমে গেছে। বেসিক হিসাব হচ্ছে মনে করে এটা হচ্ছে আমাদের একটা প্রিকারসর সেল, মনে করে এটা একটা প্রিকারসর সেল ছিল। সো এই প্রিকারসর সেলটা কী হচ্ছিল, এটাই ডিভিশন হয়ে আমরা একটা আরবিসি পাচ্ছিলাম, রাইট? নর্মাল হিসাব মনে করি এইটুকু। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমার ওই আরবিসিতে হিমোগ্লোবিন তো কম। সো এখন এটাকে ফার্দার আরও ডিফারেন্সিয়েট করে, ফার্দার আরও ডিভিশন করে আমি বেশি বেশি আরবিসি প্রোডাকশন করছি যেন আমার ওই ডেফিসিটটাকে আমি কভার আপ করতে পারি। সো এখন যেটা হবে যে যত সেল ডিভিশন বাড়তে থাকবে, সেল ডিভিশন বাড়তে থাকার অর্থ হচ্ছে সেলের সাইজ আস্তে আস্তে তত ছোটো হতে থাকবে। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং হেয়ার। তাহলে যখন আমি দেখছি যে রেড সেল তার দরকারি হিমোগ্লোবিন অ্যাকোয়ার করতে পারতেছে না নর্মাল রেটে, তখন যেটা হয় আমাদের প্রিকারসার সেলগুলো বেশি বেশি সেল ডিভিশন হবে এবং বেশি বেশি সেল ডিভিশনে আরবিসিকে সে ব্লাডে পাঠাবে। কারণ যেই আরবিসিটা এখন ব্লাডে গেল, নর্মালি তার যতটুকু এমসিভি থাকার কথা এখন এমসিভি তার থেকে কমে যাবে। সো এইখানে আমি পাবো মাইক্রোসাইটিক আরবিসি। সো এইখানে আরবিসিটা এখানে তাহলে মাইক্রোসাইটিক, তাহলে এখানে এমসিভি বা মিন কর্পাসকোলার ভলিউমটা লো। কেন লো? বিকজ এখানে হিমোগ্লোবিন মলিকিউল যতটুকু থাকা উচিত ছিল এটা ফুললি অ্যাভেলেবল না, এটা ফুললি অ্যাভেলেবল না। সো হিমোগ্লোবিন মলিকিউল যতটুকু থাকা উচিত ছিল সেটা পুরোপুরিভাবে অ্যাভেলেবল না থাকার কারণেই সেখানে আমাদের এই এমসিভিটা আসলে কমে যাচ্ছে। এখন কেন হিমোগ্লোবিন ফুললি অ্যাভেলেবল হচ্ছে না? সো এটা অনেকগুলো রিজনে হইতে পারে। কেন হিমোগ্লোবিন কেন আমি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পেলাম না? হ্যাঁ, হিমোগ্লোবিন অ্যাডিকুয়েট অ্যামাউন্টে না পাওয়ার সবচেয়ে কমন কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, অথবা হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেইন, সে গ্লোবিন চেইনে কোনো একটা ডিফেক্ট আছে, যেমন থ্যালাসেমিয়াতে আমরা সেটা দেখি। আবার দেখা যাচ্ছে সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া নামে একটা কন্ডিশন আছে, কনজেনিটাল সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে হিম রিং সেখানে একটা ডেফিসিট আছে। অথবা সামটাইমস এমন হইতে পারে যে কোনো একটা সেটা একটা ক্রনিক ডিজিজ বা ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক ইনফেকশন, কিছু না কিছু একটা আছে যেখানে আয়রন ইউটিলাইজ করতে পারতেছে না সে। সো সেইখান থেকেও পেশেন্টের এমসিভি লো হতে পারে। তাহলে আমরা যখন এমসিভি লো হচ্ছে তাহলে এখানে বলছি যে হিমোগ্লোবিন আমি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পেলাম না। হিমোগ্লোবিন কেন অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পাচ্ছি না? তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে আইদার আমার আয়রন কম, অথবা আমার এখানে গ্লোবিন চেইনে কোনো একটা ডিফেক্ট আছে, অথবা আমি কি দেখালাম যে এখানে আমাদের হিম রিং সেখানে একটা ডেফিসিট আছে বা সেখানে একটা ইম্পেয়ারমেন্ট আছে, অথবা আয়রন ইউটিলাইজ করতে পারতেছি না। তাহলে সেটা ক্রনিক কোনো একটা ডিজিজ হোক, ক্রনিক ইনফ্লামেশন হোক, যে কোনোভাবে জিনিসটা আসলে আসতে পারে। তাহলে এইখান থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এতক্ষণ আমরা যে কথাটা বললাম, তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার ডিসকাশন, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা বলেছি যে আমাদের এমসিভি লো। এখন থিঙ্ক জাস্ট অপোজিট, আমাদের এমসিভি হাই কখন হয়? তাহলে মিন কর্পাসকোলার ভলিউম হাই কখন হচ্ছে?
তাহলে যখন মেন কর্পাসকুলার ভলিউম হাই হচ্ছে বেসিক্যালি ওটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার আন্ডারে নিয়ে আসা হয়। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা কখন হচ্ছে? যখন কোনো একটা পার্সনের আমরা দেখি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা ফলেট ডেফিসিয়েন্সি হয়। এখন ভিটামিন B12 বা ফলেট ডেফিসিয়েন্সির সাথে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কী সম্পর্ক? সো একদম সিম্পল একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের হোমোসিস্টিন এটা পরবর্তীতে কনভার্ট হয়ে মেথিওনিন হবে, মেথিওনিন। সো এই জিনিসটা যখন হয় তখন এইখানে আমাদের কিছু ঘটনা ঘটে এই বিক্রিয়াটা ঘটার সময়। যখন হোমোসিস্টিন থেকে মেথিওনিন আমরা কনভার্সনটা হতে দেখি, এই পার্টিকুলার জায়গাতে ভিটামিন B12 একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এখানে যে একটা নির্দিষ্ট একটা এনজাইম আছে, সেই এনজাইমের এখানে এটা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং এই পুরো বিক্রিয়া হওয়ার সময় এখানে একটা উপজাত হিসেবে টেট্রাহাইড্রোফোলেট তৈরি হয়। তাহলে হোমোসিস্টিন থেকে যখন মিথিওনিন কনভার্সনটা হয় সেই মোমেন্টে ভিটামিন B12 একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং এই বিক্রিয়াটা হওয়ার সময় এখানে একটা উপজাত হিসেবে আমরা দেখি টেট্রাহাইড্রোফোলেট তৈরি হয়। এখন টেট্রাহাইড্রোফোলেটের পরবর্তীতে কাজ কী? টেট্রাহাইড্রোফোলেট থেকেই কিন্তু আমরা আসলে পরবর্তীতে দেখতে পাই এই যে টেট্রাহাইড্রোফোলেট, এটা আসলে আমাদের পিউরিন সিনথেসিস অথবা থাইমিডিন সিনথেসিস এই জায়গাটাতে আসলে এটা কাজে লাগে, বা সহজ কথা আমরা পিউরিন দিয়ে মাথায় রাখতে পারি। পিউরিন বা আমাদের থাইমিডাইলেট, পিউরিনের মধ্যে রাখি আমরা। তাহলে আমাদের যে পিউরিন সিনথেসিসে এইখানে টেট্রাহাইড্রোফোলেট একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল। যদি আমাদের টেট্রাহাইড্রোফোলেট না থাকে আমরা আসলে পিউরিন সিনথেসিস করতে পারবো না। এখন এই পিউরিনই তো পরবর্তীতে আমাদের ডিএনএ তৈরিতে কাজে লাগে। এখন আমার যদি পিউরিন না থাকে আমি তো ডিএনএ তৈরি করতে পারবো না। সো বেসিক্যালি আমাদের ডিএনএ রেপ্লিকেশনের এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। সো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে সমস্যাটা কি? আমার এখানে ভিটামিন B12 বা ফোলেট যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আলটিমেটের প্রবলেম হচ্ছে যে পিউরিন তৈরি করতে পারতেছি না। সো দেয়ার ইজ ইনঅ্যাবিলিটি টু সিনথেসাইজ নিউ বেসেস। তাহলে আমি যদি পিউরিন তৈরি করতে না পারি তাহলে আলটিমেটলি ডিএনএ প্রোডাকশন করাও আসলে সম্ভব হবে না। সো ডিএনএ প্রোডাকশনটা এখানে হলটেড হয়ে যাচ্ছে। অথবা সিমিলার ঘটনা ঘটতে পারে বা সিমিলার কাইন্ড অফ ডিফেক্ট, যে সেল ডিভিশন ঠিকমতো হইতে পারতেছে না। এখন সেল ডিভিশন হইতে গেলে তো আমার ডিএনএ রেপ্লিকেশন করতেই হবে। তাহলে আমার যদি পিউরিন বেস যদি না থাকে, ইনএবিলিটি টু সিনথেসাইজ দ্য পিউরিন বা নিউ বেস যদি তৈরি করতে না পারি, তাহলে যেমন আমি ডিএনএকে রেপ্লিকেট করতে পারবো না। একইভাবে দেখা যাচ্ছে কোনো একটা পার্সনকে হয়তো বা আমরা কোনো একটা পারপাসে সাইটোটক্সিক কেমোথেরাপি দিছি, অথবা কোনো একটা পেশেন্টের সাপোজ কোনো একটা হেমাটোলজিক্যাল ডিজিজ আছে বোন ম্যারোতে, যেমন মাইলোডিসপ্লাসিয়া। সো এরকম স্ট্যাটাসে দেখা যাচ্ছে সেল ডিভিশনটা ঠিকমতো হইতে পারছে না। তাহলে সেটা পিউরিন ডেফিসিয়েন্সি থেকেও হইতে পারে, সাইটোটক্সিক কেমোথেরাপিউটিক এজেন্ট সেখান থেকে হতে পারে, যেমন মাইলোডিসপ্লাস্টিক কোনো কন্ডিশন সেখান থেকেও এটা হতে পারে। তাহলে এইরকম জায়গাতে দেখা যাচ্ছে আমাদের এইখানে, যেমন আমরা এখানে একটু আগে দেখালাম যে আমাদের প্রিকারসার সেল থেকে সেল ডিভিশন হয়ে হয়ে আরবিসিটা আসছে। এখন দেখা যাচ্ছে যে হয়তোবা এটা এখানেই থেমে গেল, এর বেশি সে আর সেল ডিভিশন করতেই পারে না। তাহলে সেল ডিভিশন যদি করতে না পারে, আমার আরবিসি যতটুকু প্রোডাকশন করা দরকার ছিল আমি ততটুকু করতে পারতেছি না, এবং যা তৈরি হয়েছে এটা আসলে সাইজে বেশ বড়। গ্রসলি কথাটা বললাম, কিন্তু বেসিক হিসাব আসলে এটা। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং হেয়ার। তাহলে আলটিমেটলি আমি দেখবো যে এই যে সেল এখন আমার ডিভিশন হচ্ছে, এখন যে আরবিসি আলটিমেটলি আমি যতটুকু পাচ্ছি, এখানে কিন্তু হিমোগ্লোবিনের কোনো ডেফিসিট নাই। হিমোগ্লোবিন কিন্তু নর্মাল অবস্থায় আছে, কিন্তু সেল ডিভিশন যত হওয়ার কথা তার থেকে কম সেল ডিভিশন হচ্ছে। সো আলটিমেটলি আমার সার্কুলেশনে আরবিসি প্রোডাকশন কমে যাবে, এবং সেখানে এমসিভিটাও আমি বেশি দেখবো। কারণ জাস্ট লুক অ্যাট দিস ফিগার, আমার তো এটা সেল ডিভিশন হয়তো এইটুক পর্যন্ত আসার দরকার ছিল, কিন্তু ও তো এইটুক পর্যন্ত যাইতেই পারে না। সো এইটার সেলটা সাইজে নর্মালের থেকে আসলে আমি বড় পাচ্ছি। এখানে কিন্তু হিমোগ্লোবিনের কোনো ডেফিসিট নাই। প্রবলেম হচ্ছে এখানে এমসিভিটা বেশি, এবং যতটুকু সেল ডিভিশন হওয়া উচিত ছিল ততটুকু সেল ডিভিশন হইতে পারে নাই। তাহলে এইটা একটা ইস্যু। আচ্ছা, এর বাইরে আমরা আরও কিছু জায়গায় আমরা দেখতে পারি যে মেগালোব্লাস্টিক কন্ডিশন ডেভেলপ করতে পারে। আরবিসির আমরা দেখব যে এমসিভিটা বেশি হচ্ছে। সেটা কেন? আমাদের যে রেড সেল, সেটার যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটার গঠন হচ্ছে, এখানে আমরা দেখি একটা লিপিড বাইলেয়ার আছে। এখন এই লিপিড বাইলেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে সেটা ফ্রিলি প্লাজমাতে যে লিপিড থাকে সেইটাকে সে এক্সচেঞ্জ করতে পারে। সো আমাদের প্লাজমাতে যে লিপিড অবস্থিত, প্লাজমা লিপিড, সেরাম লিপিড যেমনি বলি না কেন, সেই লিপিডটা খুব সহজেই আমাদের আরবিসি সেল মেমব্রেনের সাথে একটা ফ্রি এক্সচেঞ্জ করতে পারে। তো বেসিক হিসাব হচ্ছে এই যে, মনে করি যদি এইটা আমাদের আরবিসি হয়, সো এইটার যে সেল মেমব্রেন, মনে করি এটা একটা সেল মেমব্রেন লেয়ার জাস্ট ফর এক্সাম্পল। সো মনে করি এটা হচ্ছে ব্লাড ভেসেল।
তো এইখানে আমাদের যে লিপিড মলিকিউলগুলো আছে, তো খুব সহজে এই লিপিড এইখানে আসলে আসতে পারে। সো এখন দেখা যাচ্ছে কোনো একটা পার্সনের কোনো কারণে হাইপার লিপিডিমিয়া ডেভেলপ করছে, কোনো একটা পার্সনের কোনো কারণে হাইপার লিপিডিমিয়া ডেভেলপ করছে, তাহলে দেখা যাচ্ছে লিভার ডিজিজ বা হাইপোথাইরয়েডিজম বা হাইপার লিপিডিমিয়া বা প্রেগনেন্সি, এরকম কন্ডিশনে দেখা যাচ্ছে একটা পার্সনের ব্লাডে লিপিড লেভেলটা বেড়ে যেতে পারে। সো যখন তার সার্কুলেশনে, তার ব্লাড ভেসেলের মধ্যে তার যখন সেরাম লিপিড কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, ওই এক্সেসিভ লিপিডের একটা সিগনিফিক্যান্ট অংশ বা একটা পোর্শন সেটা আরবিসির সেল মেমব্রেনের ওখানে গিয়ে জমা হইতে পারে। সো হোয়েন দিস ইজ হ্যাপেনিং, এখন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই আরবিসির এইখানে যদি এক্সেসিভ লিপিডগুলো এসে জমা হইতে থাকে, স্বাভাবিকভাবে আরবিসির সাইজটা বড় হতে থাকবে। সো দেখা যাচ্ছে যে এই জন্য এই হাইপোথাইরয়েডিজম বা প্রেগনেন্সি বা হাইপারলিপিডিমিয়া এই কন্ডিশনগুলোতে আমরা এমসিভি ডেভেলপ করতে দেখি। সো এইখানেও এমসিভি বেশি পাবো। এখানে যে অ্যানিমিয়া পাবো আমি নেসেসারিলি এটা বলছি না, অ্যানিমিয়া অন্যভাবে হইতে পারে, বাট এখানে আমরা এমসিভিটা হাই পাইতে পারি। সো এটা একটা। আচ্ছা, আরেকটা হিসাব কি, রেটিকুলোসাইট। নর্মালি রেটিকুলোসাইট কি? রেটিকুলোসাইট হচ্ছে আমাদের যে ম্যাচিউরড আরবিসি, আমাদের যে ম্যাচিউরড আরবিসি, এটা তো আর একদিনে আসে না। এখানে প্রিকারসর সেল থেকে অনেকগুলো ধাপে পার হয়ে 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 ম্যাচিউরড আরবিসি হয়েছে। তো ম্যাচিউরড আরবিসির জাস্ট আগের ধাপটাই হচ্ছে আমাদের রেটিকুলোসাইট। সো যেই আমাদের রেটিকুলোসাইট যেটা আছে সেটা আসলে ম্যাচিউরড আরবিসির থেকে সাইজে একটু বড়। সো ইট ইজ লার্জার দ্যান দ্য ম্যাচিউরড সেল। এখন সামটাইমস আমরা আসলে দেখি যে আমাদের হিমোলাইসিস হয়। সেটা হিমোলাইসিস যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো জায়গা বলতে হিমোলাইসিস উইদিন দ্য ব্লাড ভেসেল হইতে পারে অথবা ব্লাড ভেসেলের বাইরে হইতে পারে। তাহলে ব্লাড ভেসেলের মধ্যে হিমোলাইসিস হলে সেটাকে আমরা কী বলি, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। আর যদি হিমোলাইসিস ব্লাড ভেসেলের বাইরে হয় সেটাকে আমরা বলি এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। এখন ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কোথায় হচ্ছে? উইদিন দ্য ব্লাড ভেসেল। এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস কোথায় হচ্ছে? একটা হলো স্প্লিন আর একটা হলো লিভার। তাহলে এই দুইটা জায়গাতে আমরা এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস তাহলে আসলে হতে দেখি। এখন যে কোনোভাবেই যে কোনো জায়গাতে আমার হিমোলাইসিসটা হতে পারে। যখন হিমোলাইসিস হয় তখন আমাদের বোন ম্যারো একটা কম্পেনসেটরি রেসপন্সে বেশি বেশি করে সেল ডিভিশন করে বেশি বেশি করে আরবিসি প্রোডাকশন করার চেষ্টা করে, এবং যখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমার কম্পেনসেটরি মেকানিজম কাইন্ড অফ এক্সিট করে গেছে, তো তখন দেখা যায় যে ইম্যাচিউর এই আরবিসি বা রেটিকুলোসাইট সার্কুলেশনে ডিমান্ডকে ফুলফিল করার জন্য চলে আসে। সো ওই মোমেন্টে আমি দেখবো যে সার্কুলেশনে প্রচুর রেটিকুলোসাইট ঘুরপাক খাচ্ছে। তাহলে যখন এরকম হিমোলাইটিক কোনো একটা কন্ডিশন ডেভেলপ করে সেখানে রেটিকুলোসাইট কাউন্ট আমাদের বেশি থাকে, এবং এই যে রেটিকুলোসাইট কাউন্ট যদি বেশি হয় তাহলে সেটা আমরা বলি রেটিকুলোসাইটোসিস, সেটাকে আমরা বলি রেটিকুলোসাইটোসিস। এখন মনে করে একটা পার্সনের রেটিকুলোসাইটোসিস আছে, এখন আমি এই পেশেন্টের একটা সিবিসি করতে গেছি, সিবিসি করে আমি দেখছি এমসিভি বেশি। সো এখানে তো এমসিভি বেশি হটেই স্বাভাবিক, কারণ রেটিকুলোসাইট সাইজে বড়। সো এখানেও কিন্তু এমসিভিটা বেশি দেখবো। তাহলে কোথায় কোথায় এমসিভি লো হতে পারে, কোথায় কোথায় এমসিভি বেশি হতে পারে, তার একটা ফেয়ার আইডিয়া আমাদের অবশ্যই থাকতে হবে। তাহলে আমাদের কিছু গ্রস আলোচনা হয়ে গেছে, এখন আমরা ডিজিজে প্রবেশ করব। তাহলে আমাদের শুরুতেই আমরা কথা বলতে চাই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে নিয়ে। কেন আমরা সবার আগে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে কথা বলতে চাই? কারণ একটু আগে আমরা বলেছি যে আমাদের টোটাল পপুলেশনের 30% অ্যানিমিয়াতে ভুগতেছে, এবং এই 30% যাদেরকে বললাম এদের 50%ই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগতেছে। তাহলে টোটাল যত পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে আসে তার হাফই হলো আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি আসলে কেন ডেভেলপ করলো? তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হইতে পারে কখন? যদি একটা পেশেন্টের আয়রন লস হতে থাকে অথবা তার আয়রনের যে ডিমান্ড সেই ডিমান্ডটা বেশি হয়ে গেছে, তাহলে রিকোয়ারমেন্ট এক্সিড দ্য অ্যাবজর্পশন, যতটুকু খাইতেছি তার থেকে আমার ডিমান্ড বেশি। তাহলে একটা হইতে পারে আয়রন বডি থেকে লস হচ্ছে, অথবা আরেকটা হতে পারে আমার বডি ডিমান্ড আমি যা পাচ্ছি তার থেকে অনেক বেশি। সো এটা ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্টই আমরা আসলে বেড়ে যেতে দেখি। সো এরকম কিছু পার্টিকুলার কন্ডিশন আছে। তাহলে মোটা দাগে আলোচনা আসলে এটা। তাহলে ফার্স্টে লেটস টক অ্যাবাউট আয়রন লস। আয়রন কীভাবে লস হইতে পারে? তাহলে আয়রন লস দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে থ্রু ব্লাড লস, আমি ব্লাড লুজ করতেছি, অথবা একটা হতে পারে ম্যাল অ্যাবজর্পশন। সহজ হিসাবটা কি? তাহলে এখন আমি বললাম যে আমাদের একটা আয়রন ডেফিসিয়েন্সি আছে, তাই তো? আয়রন ডেফিসিয়েন্সি তাহলে দুইভাবে হইতে পারে। আমি বললাম একটা হচ্ছে আমাদের
ব্লাড লসের মাধ্যমে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, আর একটা আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে ম্যাল অ্যাবজর্পশন থেকে, যে আমার নর্মাল ডায়েট থেকে যতটুকু আয়রন আসলে অ্যাবজর্ব করতে পারা উচিত তার থেকে কম পরিমাণ অ্যাবজর্পশন হচ্ছে। একটা জাস্ট হেলথি ইন্ডিভিজুয়াল, একটা 100% হেলথি ইন্ডিভিজুয়াল, সেখানে আয়রনের অ্যাবজর্পশন ডায়েটে যত থাকবে তার 10% অ্যাবজর্ব হওয়ার কথা নর্মালি। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু কিছু পেশেন্ট থাকে ম্যাল অ্যাবজর্পশনের কারণে আয়রনের আমাদের অ্যাবজর্পশন তার থেকে আরও নিচে নেমে আসে। তাহলে এটা তো একটা আয়রন লসই তো হচ্ছে, যতটুকু হজম করতে পারার কথা ছিল ততটুকু হজম করতে পারতেছি না, গাঁঠ দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এটাও এক ধরনের লস। আরেকটা হচ্ছে ব্লাড লস। ব্লাড লসের ব্যাপারটা কি, এটা বুঝতে গেলে আমাদের আরবিসির মানে সাইকেলটা একটু বুঝতে হবে। আমাদের আরবিসির বেসিক সাইকেল কি, আরবিসি তো 120 দিনের একটা লাইফ স্প্যান আছে, রাইট? এখন এই 120 দিন পর আরবিসির কী হয়, 120 দিন পর আরবিসিটা হিমোলাইসিস হয়। যখন হিমোলাইসিস হয়ে যায় তখন কি হয়, আমাদের হিমোগ্লোবিনটা আলাদা হবে। এখন এই যে হিমোগ্লোবিন, এটা তো ব্রেকডাউন হবে, এটা ব্রেকডাউন হয় আমরা কি পাবো, আমরা হিম পাবো, আমরা গ্লোবিন পাবো, রাইট? এখন গ্লোবিন আমাদের অ্যামিনো অ্যাসিড পুলে চলে যেয়ে সেখানে আবার ইউটিলাইজেশন হবে, ঠিক আছে। আবার এই যে হিমটাও কিন্তু ফার্দার আসলে আমরা দেখি মেটাবলিজম হয়। সো যখন এই ঘটনাটা ঘটে এইখান থেকে কিন্তু আয়রনটা, ভেতরে যে আয়রন থাকে সেটা কিন্তু রিলিজড হয়ে যায়। এই আয়রনটা কিন্তু আমাদের বডি ফালায় দেয় না, এই আয়রনটাকে আমাদের বডি রিইউটিলাইজেশন করে, রাইট? এই আয়রনটাকে আমাদের বডি রিইউটিলাইজেশন করে। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, যে কোনো একটা পার্সনের ব্লাড লস হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কন্টিনিউয়াসলি এত পরিমাণ ব্লিডিং হচ্ছে যে এই আয়রনটা যেটা রিইউটিলাইজ করতে পারার কথা ছিল সেটা কন্টিনিউয়াসলি আমি ব্লাড ব্লিডিংয়ের কারণে হারাই ফেলতেছি, ওইটার আমি রিকভার করতে পারতেছি না। সো ওয়েন দিস ইজ হ্যাপেনিং, আমার তখন কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে। তাহলে যখন আমাদের এরকম ব্লাড লস হইতে থাকে, যখন আমাদের এরকম ব্লাড লস হইতে থাকে, হ্যাঁ ব্লাড লস অনেকভাবে হতে পারে। ব্লাড লস হইতে পারে কোনো পেশেন্টের জিআই ট্র্যাক্ট দিয়ে বা ইউরিনারি ট্র্যাক্ট দিয়েও ব্লাড লস হইতে পারে, যে কোনোভাবে ব্লাড লস হইতে পারে। বা পেশেন্টের হিমোপ্টাইসিস হচ্ছে মনে করি, তাহলে হিমোপ্টাইসিস হইতে পারে। জিআই দিয়ে কেমনে লস হইতে পারে, একটা হইতে পারে মেলেনা, আর একটা হইতে পারে হেমাটোমেসিস, রাইট? হেমাটোমেসিস বা মেলেনা, বা ইউরিনারিতে আমরা হেমাচুরিয়া হইতে দেখতে পারি, বা আরও অন্য কোনোভাবেও হয়তো বা তার ক্রনিক ব্লাড লস হচ্ছে। হ্যাঁ, তাহলে যে কোনোভাবে পেশেন্টের যদি এরকম রেগুলার বেসিসে ব্লাড লস হতে থাকে, সেইখানে আসলে ওই আয়রনটা তো আমি লস করে ফেললাম, ওই আয়রন তো আমি আর রিইউটিলাইজ করতে পারছি না, সেইখান থেকে আসলে একটা আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে। সো তাহলে একটা হচ্ছে ব্লাড লস, আর একটা আমি বললাম ম্যাল অ্যাবজর্পশন। তাহলে এই দুইটা উপায় আমার আয়রন লস হতে পারে। তাহলে ব্লাড লসের হিসাবটা কি? এখন ব্লাড লসের হিসাবটা বুঝতে গেলে আমাদেরকে পেশেন্ট প্রোফাইল একটু তাকাইতে হবে। তাহলে যদি আমরা ব্লাড লসকে বুঝতে চাই তাহলে আমাদের কাছে পেশেন্ট প্রোফাইলের দিকে তাকাতে হবে। তাহলে আমাদের এখানে পেশেন্ট প্রোফাইলকে আমরা দুই ভাগে আলোচনা করব। একটা হচ্ছে জাস্ট সিম্পল মেন, আর একটা হচ্ছে উইমেন যারা পোস্ট মেনোপজাল, যারা পোস্ট মেনোপজাল। আর একটা গ্রুপকে আমরা বলবো উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। কারণ দুইটা গ্রুপে আমাদের ব্লাড লসের ব্যাপারটাই ডিফারেন্ট। তাহলে একটা নর্মালি ওল্ডার মেন, একটা অ্যাডাল্ট ওল্ডার মেন পেশেন্ট বা পোস্ট ম্যানোপজাল উইমেন, এইখানে আমরা ব্লাড লসের কমন যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে জিআই ব্লাড লস। আর উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, সেখানে আসলে ব্লাড লসটা দেখা যাচ্ছে মোস্টলি দেখা যাচ্ছে ইউটেরাস বা ফিমেল জেনিটালিয়া দিয়ে একটা ব্লাড লস হচ্ছে, সেইটা আমরা একটু বেশি দেখি। সো এইভাবে আমরা আগে, তাহলে আমরা দেখি যে মোস্ট কমন এক্সপ্লানেশন যদি আমরা মেন বা ওল্ডার মেন এবং পোস্ট মেনোপজাল উইমেনে দেখি, তাহলে আসলে জিআই ব্লাড লস, জিআই দিয়ে ব্লাড লস হচ্ছে, হয় স্টোমাক দিয়ে ব্লাড লস হচ্ছে অথবা কোলন দিয়ে ব্লাড লস হচ্ছে। জিআইতে কোনো একটা প্রবলেম আছে, হয়তো বা একটা পেপটিক আলসার ডিজিজ আছে, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, হতে পারে একটা কার্সিনোমা আছে, হতে পারে কোলোরেক্টাল কোনো একটা কার্সিনোমা আছে, যে কোনো রকম থাকতে পারে। তাহলে সাধারণত একটা অকাল্ট ম্যালিগনেন্সি, সেটা গ্যাস্ট্রিক হোক বা কোলোরেক্টাল হোক, একটা গ্যাস্ট্রাইটিস হোক, পেপটিক আলসার থাকুক, অথবা অ্যানি সর্ট অফ অ্যানি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেমন বিশেষ করে ইনফ্লামেটরি বাউল ডিজিজের আলোচনা আসলে বিশেষ করে আলসারেটিস কোলাইটিসের কথাটা আমি একটু বলবো, ব্লাড লসের কথাটা আসলে, কারণ এখানে আমরা ব্লাডি ডায়রিয়াটা বেশি দেখি। ক্রনস ডিজিজেও কিন্তু ব্লাডি ডায়রিয়া নট ভেরি ফ্রিকুয়েন্টলি, এখানে ওয়াটারি ডায়রিয়া হয়, ব্লাডি ডায়রিয়া সবসময় আমরা আসলে এক্সপেক্ট করি না। সো ব্লাডি ডায়রিয়া বলে আলসারেটিভ কোলাইটিসের কথা আসে, বাট ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যাজ এ হোল আমরা বলবো, কারণ এখানেও হইতে পারে, হইতে যে পারে না সেটা না। এর পাশাপাশি আরও কিছু গাট রিলেটেড কন্ডিশন যেমন ডাইভার্টিকুলাইটিস, যেটা সাধারণত ওল্ডার পপুলেশনে দেখা যায়, কোলোরেক্টাল কিছু পলিপ থাকতে পারে, যেটা
চিলড্রেনেও হইতে পারে। অ্যাঞ্জিওডিসপ্লাস্টিক কিছু লেশন থাকতে পারে, ব্লাড ভেসেল রিলেটেড কিছু ডিসঅর্ডার, সেটা যে কোনো এজে বা একটু ওল্ডার এজে আমরা পাইতে পারি, ওল্ডার এজে একটু বেশি পাওয়া যায়। তাহলে যে কোনো একটা গাট রিলেটেড কোনো একটা প্যাথোলজি আছে যেইখান থেকে কন্টিনিউয়াসভাবে ক্রনিকভাবে ব্লাড লস হচ্ছে। তাহলে এইরকম একটা কন্ডিশন যেখানে রেগুলার বেসিসে ক্রনিকভাবে ব্লাড লস হচ্ছে, এইটা আমরা আসলে এই মেন এবং পোস্টমেনোপজাল উইমেনে আমরা আসলে এইটা দেখি। এই কারণে কোনো একটা পেশেন্ট যদি আমরা আসলে দেখি যে একটা ওল্ডার মেল পেশেন্ট বা একটা পোস্টমেনোপজাল উইমেন আমরা দেখতেছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, সেখানে ডেফিনেটলি আমরা আসলে একটা আপার জিআই এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি আমরা আসলে করি টু চেক আউট ইফ any sort of malignancy, gastritis বা any type of GI related pathology সেখানে এক্সিস্ট করে কিনা সেটাকে আমাকে বের করতে হয়। আচ্ছা, এর বাইরে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা আসলে কিছু গাট রিলেটেড ব্লাড লসের কিছু কারণ খুঁজে পাই, বা আদার ব্লাড লসের কিছু কারণ খুঁজে পাই, যেমন একটা হুকওয়ার্ম। হ্যাঁ, বাংলাদেশের চিলড্রেনের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার 1 নম্বর কারণ আসলে হুকওয়ার্ম। আগেও বলা হইতো, এখন এক্স্যাক্টলি এই মুহূর্তে হুকওয়ার্ম কমে গেছে অনেক, বাট আগে একটা সময় পর্যন্ত বাংলাদেশের বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ভেরি কমন ছিল এবং সেটার 1 নম্বর রিজন ছিল হুকওয়ার্ম বা অ্যানকাইলোস্টোমা ডুওডেনালে। এরবারে শিস্টোসোমিয়াসিসের কথা আমরা বলতে পারি, এটা ওয়ার্ল্ড ওয়াইড আসবে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসবে না, কারণ শিস্টোসোমিয়াসিসটা আসলে বেসিক্যালি আফ্রিকান রিজিয়ন। হ্যাঁ, উত্তর আফ্রিকা, ইজিপ্ট এই দিকে একটু আমরা আসলে একটু বেশি। শিস্টোসোমিয়াসিস এখানেও আমরা আসলে দেখি, এখানে পেশেন্ট হেমাচুরিয়া নিয়ে আসে। তাহলে হুকওয়ার্মে জিআই রিলেটেড ব্লাড লস, শিস্টোসোমিয়াসিসে ইউরিনারি রুট দিয়ে ব্লাড লস হয়। তাহলে এইগুলো আসলে মোস্ট কমন কজ অফ ব্লাড লস। আচ্ছা, শিস্টোসোমিয়াসিসে গাট দিয়েও ব্লাড লস হইতে পারে, হইতে যে পারে না সেটা এখানেও হইতে পারে। তাহলে গাট ব্লাড লসের আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা হিসাব করি, ডেফিনেটলি হুকওয়ার্ম, শিস্টোসোমিয়াসিস সেখানে আমরা আসলে কনসিডার করি। এখন জিআই ব্লাড লস এর বাইরে আরও কিছু কারণেও হইতে পারে বা এক্সাসারবেট করতে পারে। সেটা কি? ক্রনিক ইউজ অফ অ্যাসপিরিন অথবা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বা এনএসআইডস ইউজ। এটার ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে সকল পেশেন্টের ইসকেমিক হার্টের ডিজিজ আছে তাদেরকে কিন্তু আমরা লো ডোজ অ্যাসপিরিন প্রায় লাইফ লংই খাইতে বলি। আবার দেখা যাচ্ছে আমাদের রিউমাটোলজিক্যাল বেশ কিছু কন্ডিশনে রিউমাটোলজিস্টরা অনেক পেশেন্টকে আসলে লম্বা সময়ের জন্য এনএসআইডস দেয়। রিউমাটোলজি বা অর্থোপেডিক্স এরা একটা লম্বা সময় ধরে অনেক পেশেন্টকে এনএসআইডস দেয়। তাহলে অনেক পেশেন্ট পার্টিকুলার কিছু রিজনে একটা লম্বা সময় ধরে যখন এনএসআইডস পাচ্ছে বা অ্যাসপিরিন পাচ্ছে, এইগুলোও কিন্তু আমরা সবাই জানি এগুলো কিন্তু আমাদের ইন্টেস্টিনাল ইরোশন করতে পারে, প্লাটিলেট ফাংশনের ইম্পেয়ারমেন্ট হতে পারে, সেখান থেকে আলটিমেটলি একটা ক্রনিক ব্লিডিং থাকতে পারে। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ক্রনিক ইউজ অফ অ্যাসপিরিন, ক্রনিক ইউজ অফ এনএসআইডস, এখান থেকেও কিন্তু জিআই রিলেটেড ব্লাড লস হতে পারে। কেন ব্লাড লস হচ্ছে? ডিউ টু ইন্টেস্টিনাল ইরোশন। এবং আরেকটা কারণ হচ্ছে ইম্পেয়ার্ড প্লাটিলেট ফাংশন। এনএসআইডস বা অ্যাসপিরিন এদের জন্য কিন্তু প্লাটিলেট ফাংশন ইম্পেয়ারমেন্ট কিন্তু হতে পারে। তাহলে এইটা গেল একটা গ্রুপ। আর একটা বলেছিলাম যে উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। তাহলে উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ বা উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজ সেম কথা। তো এইখানে আমরা আসলে দেখি যে ফিমেল জেনিটালি এদের ব্লাড লস হচ্ছে। তাহলে ফিমেল জেনিটালের ব্লাড লস কীভাবে হয়? একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড লস। এখন মেনস্ট্রুয়াল ব্লাড লসের একটা ব্যাপার হলো যে তাদের তো মেনস্ট্রুয়েশনে একটা রেগুলার একটা ব্লাড লস হয়। এখন যদি এমন হয় যে একটা পার্সনের আদারওয়াইজ কোনো প্যাথোলজি নাই, তার একটা জাস্ট রেগুলার মেনস্ট্রুয়াল ব্লাড লস হয়, কিন্তু কাহিনী হচ্ছে ওর ডায়েটের ইনটেক কম। সো মেনস্ট্রুয়াল ব্লাড লস একটা সময় দেখা যাচ্ছে যে ডায়েটারি ইনটেক কম থাকার কারণে ওইটা হিসাবে একটা সময় যে আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে যায় সেখান থেকে হইতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে তার কোনো একটা প্যাথোলজি আছে, হইতে পারে পেশেন্টের একটা হাইপোথাইরয়েডিজম আছে। এখন দেখা যাচ্ছে যে সকল পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে সেখানে কিন্তু আমরা দেখি যে মেনোরেজিয়া হচ্ছে, এক্সেসিভ ব্লিডিং হতে থাকে। বা কোনো একটা পেশেন্ট হয়তো বা ফাইব্রয়েড ইউটেরাস আছে, এখন তার ফাইব্রয়েড বলে না, এখন ডিফারেন্ট ইয়ে বলে, বাট বেসিক্যালি গ্রস হিসাব ফাইব্রয়েড ইউটেরাস আছেন, তাহলে এখন যে কোনোভাবে এক্সেসিভ ব্লিডিং সেখান থেকে আসতে পারে। তাহলে মেনস্ট্রুয়াল ব্লাড লস বা ডিউরিং প্রেগনেন্সিতে আমরা দেখি যে পেশেন্টের এইখানে এক্সেসিভ ব্লাড লস হতে পারে যদি অ্যান্টিপার্টাম হিমোরেজ, পোস্টপার্টাম হিমোরেজকে আমরা যদি আসলে কনসিডার করি। আবার ডিউরিং প্রেগনেন্সি দেখা যাচ্ছে পেশেন্টের আয়রনের একটা, আমরা এটাকে কী বলতে পারি, ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়, বিকজ গ্রোয়িং ফিটাস সেটা একটা হিসাব আছে। আবার ব্রেস্ট ফিডিং, সেখানেও মা দেখা যাচ্ছে বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করে সেই মুহূর্তে আয়রনের ডিমান্ড খুবই বেশি বেড়ে যায়। সো এইরকম জায়গাতে তখন আয়রন ডেফিসিয়েন্সিটা আসলে ডেভেলপ করে, কারণ আয়রন স্টোরটা ডিপ্লেট হচ্ছে, তাই না? যতটুকু আয়রন স্টোর ছিল প্রায় সবটুকুই এখানে ইউটিলাইজেশন হতে থাকে ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্সিতে বিশেষ করে, বা মেনস্ট্রুয়াল ব্লাড লসের যে হিসাবটা দেখালাম। সো এইখান থেকেও পেশেন্টের এই জন্য উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজে অ্যানিমিয়া
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে, কমনেস্ট রিজন আসলে এটা। আর এই জন্য আগে এই এজে আমাদেরকে দেখতে হয় যে তার মেনস্ট্রুয়াল ব্লাড লসের কী অবস্থা, সে কি প্রেগনেন্ট কিনা, সে কি ব্রেস্ট ফিডিং করে কিনা, বা সেখানে তার সাপ্লিমেন্ট সে আসলে কতটুকু নিচ্ছে, তাহলে এটাকে দেখা হচ্ছে। এখন ডেভেলপড কান্ট্রিতে 1/3 অফ দ্য প্রিমেনোপজাল উইমেন তাদের লো আয়রন স্টোর, ডেভেলপড কান্ট্রিতেই। এবং যদিও লো আয়রন স্টোর, তাদের মধ্যে মাত্র 3% আমরা আয়রন ডিফিসিয়েন্ট অ্যানিমিয়া দেখতে পাই। আর খুব রেয়ারলি ক্রনিক হিমোপটাইসিস বা হিমোচুরিয়া থেকেও আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ক্রনিক হিমোপটাইসিস বা ক্রনিক হিমোচুরিয়া থেকেও আয়রন ডেফিসিয়েন্সি হইতে পারে, তাহলে কোন কোন জায়গায় এরকম হইতে পারে? দেখা যাচ্ছে কোন একটা পেশেন্টের হয়তো বা ব্রঙ্কিয়াক্টাসিস আছে, কোনো একটা পেশেন্টের হয়তো বা ব্রঙ্কিয়াক্টাসিস আছে, সেখানে অনেক সময় ম্যাসিভ হিমোপটাইসিস হতে পারে। অনেক পেশেন্টের দেখা যাচ্ছে কোনো একটা রেসপিরেটরি প্যাথোলজি আছে যেখান থেকে তার ক্রনিক হিমোপটাইসিস হচ্ছে, অথবা কোনো একটা পেশেন্টের হয়তো বা গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে যেখান থেকে তার হিমাচুরিয়া হচ্ছে। সো লং স্ট্যান্ডিং কেসে সেখানেও আয়রন ডেফিসিট হতে পারে। সহজ কথা হচ্ছে যে কোনো রকমের ক্রনিক ব্লাড লস, সেখানে আয়রন ডেফিসিয়েন্সি ভেরি মাচ কমন। এখন একটা জিনিস বলি, একটা পেশেন্টের একটা অ্যাকিউট ব্লিডিং হয়েছে, অ্যাকিউট সিভিয়ার ব্লিডিং হয়েছে, একটাই ঘটনা। এখানে আমরা যে অ্যানিমিয়া পাই, নর্মালি অ্যানিমিয়াটা হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া, নর্মালি এখানে নর্মোসাইটিক অ্যানিমিয়া দেখি। কিন্তু যেখানে ক্রনিক ব্লিডিং, হ্যাঁ, সেখানে অল্প অল্প করে হোক আর বেশি বেশি করে হোক, ক্রনিক ব্লিডিংয়ে আমরা সাধারণত মাইক্রোসাইটিক অ্যানিমিয়া দেখি, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া দেখি। তাহলে আমরা এই হিসাবে একটু মাথায় রাখবো। তাহলে এটা হতে পারে। তাহলে এতক্ষণ গেল আমাদের আয়রন লস হচ্ছে সেটা নিয়ে কথা। এবার আসি ম্যাল অ্যাবজর্পশন। সো ম্যাল অ্যাবজর্পশনের ব্যাপারটা কি? আমাদের গাট নর্মালি আমাদের ডায়েটে থাকা 10% আয়রনকে আসলে অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, যদি কোনো পার্সনের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি এক্সিস্ট করে, সেখানে আমাদের গাট থেকে ডায়েটরি আয়রনের আপ টু 20% পর্যন্ত অ্যাবজর্ব হইতে পারে, এটা হতে পারে। এখন দেখা যাচ্ছে নর্মালি একটা পেশেন্টের যতটুকু অ্যাবজর্ব হওয়া উচিত তার থেকে কম অ্যাবজর্পশন হচ্ছে, ডিউ টু অ্যানি প্রেজেন্স অফ অ্যানি ম্যাল অ্যাবজর্পশন বা এরকম কোনো একটা প্যাথোলজি আছে। সো এখানে জিনিসটা কি? তাহলে কথা হচ্ছে প্রবলেমটা কোন জায়গায়? তাহলে এখন দেখতে হবে যে 1 নাম্বার রিজন যেটা আসবে গ্যাস্ট্রিক অ্যাসিড রিলেটেড। কেন গ্যাস্ট্রিক অ্যাসিড রিলেটেড? এখন আমরা যে খাবার খাই, আমাদের ডায়েটরি আয়রনটা তো আমাদেরকে হজম করতে হবে, ওটা অ্যাবজর্ব করতে হবে। এখন ডায়েটরি আয়রনের ব্যাপারটা হচ্ছে খাবারের ওই সোর্স থেকে আয়রনটাকে যদি রিলিজ করতে হয়, সেই রিলিজ করার জন্য এই অ্যাসিডটা দরকার। তাহলে খাবারে থাকা আয়রন সেটাকে রিলিজ করে মুক্ত করতে গেলে অ্যাসিড দরকার। সেকেন্ড কথা হচ্ছে আমাদের আয়রন যেটা আমরা অ্যাবজর্ব করতে পারি সেটাকে সলুবল হইতে হবে। আমাদের সলুবল আয়রন হচ্ছে ফেরাস ফর্ম, হ্যাঁ, ফেরাস, যেটা Fe2+, কিন্তু খাবারে অনেক আয়রন Fe3+ হিসেবে থাকে। তাহলে এখন যেই খাবারে আয়রনটা Fe3+ হিসেবে আছে, প্রথম কথা একে ফ্রি অবস্থায় আনতে গেলে, মানে বাইন্ড থেকে মুক্ত অবস্থায় আনতে গেলেও অ্যাসিড লাগবে, এবং সেইটাকে যদি আমাদের ফেরাস ফরম্যাটে নিয়ে আসতে চাই তাহলে সেখানেও আমাদের আসলে অ্যাসিড দরকার, ভিটামিন সি দরকার, তাহলে এগুলো আমাদের প্রয়োজন আছে। তাহলে আমাদের সলিউবল স্ট্যাটাস হলো ফেরাস স্টেট। এখন আমাদের আয়রন সলিউবল রাখতে হলে ফেরাস স্টেট করতে হবে, কারণ এই জিনিসের জন্য তো আমাদের অ্যাসিড দরকার। এখন যেই পার্সনের অ্যাসিডের একটা ডেফিসিয়েন্সি আছে, অ্যাসিড নাই, কেন অ্যাসিড নাই? হইতে পারে সে একটা লম্বা সময় ধরে প্রোটন পাম্প ইনহিবিটর নিচ্ছে, অথবা পেশেন্টের হয়তো বা অ্যাক্লোরহাইড্রিয়া ডেভেলপ করে গেছে, হ্যাঁ, অন্য কোনো কারণেও সেটা হইতে পারে, অথবা তার ডায়েটেই তার আয়রনের অ্যাভেলেবিলিটি কম, হ্যাঁ, অথবা পেশেন্টের একটা গ্যাস্ট্রিক সার্জারি করে ফেলা হয়েছে, এখন আর অ্যাসিড সিক্রেশন হচ্ছে না। সো এইরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেখানে তো আমি আসলে অ্যাবজর্পশন আমি করতেই পারবো না, ডেফিসিয়েন্সি থাকবে। অথবা দেখা যাচ্ছে আয়রন অ্যাবজর্পশন হয় বেসিক্যালি ডিওডেনাম, আপার পার্ট অফ জেজুনাম, এই জায়গাগুলোতে। এখন আমার যদি এই আপার স্মল ইন্টেস্টাইনে যদি এখানে কোনো প্যাথোলজি আছে, বিশেষ করে সিলিয়াক ডিজিজের ঘটনাটা বেশি ঘটে। সিলিয়াক ডিজিজে কী হয়? অ্যাট্রফি অফ দ্য মাইক্রোভিলাই, রাইট? অ্যাট্রফি অফ মাইক্রোভিলাই। এখন চিন্তা করি যে আমাদের জেজুনামের যে মাইক্রোভিলাই আছে এগুলো অ্যাট্রোফিড হয়ে গেছে, ডিউডানামের শেষের পার্টে কিছু থাকতে পারে, সো এগুলো অ্যাট্রোফি হয়ে গেছে, তাহলে আমার অ্যাবজর্পশনটা হবে কীভাবে? সো আমাদের সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে ও অ্যাবজর্বই হইতে পারছে না, তাহলে আমাদের হয় অ্যাসিড সিক্রেশনের ঝামেলা, অথবা আমাদের এই সিলিয়াক ডিজিজ আছে, তাহলে এখান থেকে অ্যাবজর্পশনের একটা
ডেফিসিয়েন্সি বা একটা ইম্পেয়ারমেন্ট হতে পারে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে আলটিমেটলি আমার আয়রন লস হয়ে যাচ্ছে, আমি আয়রন নিতে পারতেছি না। সো ওখান থেকে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। আরেকটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিমান্ড। তাহলে আমাদের কিছু পার্টিকুলার কন্ডিশনে ফিজিওলজিক্যাল ডিমান্ড খুব বেশি বেড়ে যায়। তাহলে একটা খুব কমন কথা আমরা সবাই সেটা জানি, প্রেগনেন্সিতে হচ্ছে, তারপরে আমাদের ব্রেস্ট ফিডিংয়ের সময় হচ্ছে, দ্যাট ইজ ট্রু। বাট এর বাইরেও আমরা হিসাব করতে হবে যে আমাদের র্যাপিড গ্রোথ কোন মোমেন্টে হয়। আমাদের র্যাপিড গ্রোথ হয় ইনফ্যান্সি এবং পিউবার্টিতে। তাহলে র্যাপিড গ্রোথ কখন? ডিউরিং ইনফ্যান্সি অ্যান্ড ডিউরিং পিউবার্টি। সো যখন র্যাপিড গ্রোথ হয় তখন আয়রন রিকোয়ারমেন্ট অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি থাকে, এবং আমাদের তখন দেখা যাচ্ছে যতটুকু অ্যাবজর্পশন হচ্ছে তার থেকে বেশি আয়রন ডিমান্ড। তো সেখানে ফিজিওলজিক্যাল ডিমান্ডকে যদি আমরা আসলে ফুলফিল করতে না পারি, সেখানে আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে। তো এর পাশাপাশি প্রেগনেন্সির কথা তো আমরা বললামই, কারণ প্রেগনেন্সিতে ফিটাসে কিছু আয়রন চলে যাচ্ছে, প্লাসেন্টা দিয়ে যাচ্ছে, ম্যাটার্নাল রেড সেল ম্যাস, এগুলো আমাদের কিছু হিসাব নিকাশ আছে। সো ওভারঅল এটা, তারপর ডিউরিং পার্চুরেশন সেখানে কিছু ব্লাড লস হয়। তাহলে আমাদের ফিজিওলজিক্যাল ডিমান্ডের কিন্তু একটা ব্যাপার আছে। তাহলে তখন যদি আমাদের ডিমান্ড অনুযায়ী যদি আমাদের আসলে সাপ্লাই না থাকে, আয়রন ডেফিসিয়েন্সি আসলে ডেভেলপ করে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি কেন হয়, কীভাবে আমাদের কাছে ক্লিয়ার? এখন কথা হচ্ছে, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করলে আমরা ক্লিনিক্যালি কী পাবো? আমরা ক্লিনিক্যালি পেশেন্টে অ্যানিমিয়া পাবো, এর বেশি হলে সর্বোচ্চ কী হইতে পারে? কোইলোনাইকিয়া থাকতে পারে, রাইট? এর বেশি হলে সাপোজ কোলোনাইকিয়া থাকতে পারে। এখন কথা হচ্ছে, একটা পেশেন্টের অ্যানিমিয়া থাকলে হিস্ট্রি নিলাম, এখন আমরা ইনভেস্টিগেট করবো কীভাবে? এখন ইনভেস্টিগেশনে দুইটা কথা। সেটা হচ্ছে, একটা পেশেন্টের যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে, তাহলে প্রথমে আমাদের ইনভেস্টিগেশনে দুইটা অ্যাপ্রোচ হবে। একটা অ্যাপ্রোচ হচ্ছে আসলেই সেটা যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেটাকে আইডেন্টিফাই করা, আসলেই যে তার আয়রন ডেফিসিয়েন্সি সেটাকে অ্যাড্রেস করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি কেন হলো সেই কারণটাকে বের করতে হবে। কারণ আমরা এতক্ষণ ধরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হতে পারে সেই কারণটা নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো আর আকাশ থেকে এমনি এমনি হচ্ছে, ব্যাপারটা তো এরকম না। এটার পেছনে একটা কোনো একটা কারণ আসলে আমাদের হিউম্যান বডিতে আমরা আসলে খুঁজে পাই। সো ওই কারণটাকে আসলে আমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে ওইটাকে আমরা খুঁজতে হবে। তাহলে প্রথমে আয়রন ডেফিসিয়েন্সি আছে, আগে সেটাকে কনফার্ম করতে হবে। আমি কিভাবে এটাকে কনফার্ম করতে পারি? তাহলে এটাকে কনফার্ম করার জন্য নর্মালি আসলে যেটা করা উচিত, আমরা আসলে একটা আয়রন প্রোফাইল করতে চাই। এখন একটা আয়রন প্রোফাইল আমরা আসলে অনেক কিছু জিনিস দেখি। একটা আমরা সেরাম আয়রন লেভেল দেখি, আমরা সেরাম ফেরিটিন লেভেল দেখি, তারপর আমরা টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখি, না আমাদের এরকম বেশ কিছু আমাদের প্যারামিটার আছে। বাট এখানে আসলে সবচেয়ে রিলায়েবল প্যারামিটার কোনটা? সবচেয়ে রিলায়েবল প্যারামিটার হচ্ছে আমাদের এখানে সেরাম ফেরিটিন। যদি আসলে কখনো বলা হয় যে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমি একটা টেস্ট করব, তাহলে সেটা কোনটা টেস্ট করব? তাহলে উত্তর হবে সেখানে সেরাম ফেরিটিন। সো সেরাম ফেরিটিনটা আসলে আমাদের বডিতে আয়রন স্টোর কতটুকু আছে সেটাকে খুব সহজে মেজার করা যায়। তাহলে আয়রন স্টোর ইন আওয়ার টিস্যু সেটাকে মেজার করার সবচেয়ে বেস্ট সিঙ্গেল টেস্ট হচ্ছে সেরাম ফেরিটিন। সো আয়রন ডেফিসিয়েন্সিকে অ্যাড্রেস করতে গেলে একটা সিঙ্গেল টেস্টকে যদি করতে বলা হয় সেটা সেরাম ফেরিটিন। কিন্তু এখানে সেরাম ফেরিটিনে কিছু সীমাবদ্ধতার জায়গা আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি? কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে নাই, কিন্তু সেরাম ফেরিটিন লো হইতে পারে বা একটু সাবনর্মাল হইতে পারে। তাহলে ব্যাপারটাকে একটা সাবনর্মাল লেভেল অফ সেরাম ফেরিটিন কখনো হইতে পারে, সেটা তো অবশ্যই একটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হইতে পারে। বাট এর বাইরে কিছু রেয়ার অকেশনেও সেরাম ফেরিটিন লো হতে পারে যদিও সেখানে আয়রন ডেফিসিয়েন্সি নাই। সেটা কি? হাইপোথাইরয়েডিজম বা ভিটামিন সি ডেফিসিয়েন্সি, এটা একটা। তাহলে একটা পেশেন্টের হাইপোথাইরয়েডিজম বা ভিটামিন সি ডেফিসিয়েন্সি যদি থাকে, সেখানেও সেরাম ফেরিটিন আমরা লো পাইতে পারি যদিও সেখানে আয়রন ডেফিসিয়েন্সি হয়তো বা নাই, অথবা থাকতেও পারে। থাকলে তো কোনো সমস্যা নাই, বাট না থাকলে তো এটাকে আমাকে একটু হিসাব রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যেখানে সেরাম ফেরিটিন লেভেল হাই। তাহলে একটা জিনিস সব চিন্তা করি যে কোনো একটা পার্সনের এমন কোনো একটা কন্ডিশন এক্সিস্ট করে যে মোমেন্টে সেরাম ফেরিটিন আসলে হাই। এখন দেখা যাচ্ছে ওই পেশেন্টের যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও ডেভেলপ করে, এখন হ্যাঁ হইতে পারে সেরাম ফেরিটিন হাই থেকে অল্প একটু এটা কমবে, কিন্তু সেটা নর্মাল রেঞ্জ থেকে স্টিল বেশি। তাহলে আমি তো সিঙ্গেল দেখে বললাম আরে সেরাম ফেরিটিন তো নর্মালের থেকে বেশি, এটা তাহলে আয়রন ডেফিসিয়েন্সি না। সো ব্যাপারটা তো তাহলে সেটা হইল না। তাহলে এরকম কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যে পার্টিকুলার কন্ডিশনে সেরাম ফেরিটিন হাই দেখায়। সো ওই মোমেন্টে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি প্রেজেন্টও করে, আমরা আসলে খুব একটা ভালো ধরতে পারবো না, এখানে আমাদেরকে কনফিউজিং রেজাল্ট হয়ে যাবে আমাদের জন্য। সো ওই স্ট্যাটাসগুলো কখন কখন এটা হইতে পারে। তাহলে সেরাম ফেরিটিন রেইজড কখন হয় সেটা আমাকে জানতে হবে। তাহলে সেরাম ফেরিটিন রেইজড হয় যদি কোনো পেশেন্টের এক্সিস্টিং একটা লিভার ডিজিজ থাকে, অথবা কোনো একটা অ্যাকিউট ফেজ রেসপন্স, সেখানে সেরাম ফেরিটিন বেড়ে যেতে পারে। সো এইসব জায়গায় সেরাম ফেরিটিন 100 মাইক্রোগ্রাম পার লিটার বা তার থেকেও বেশি হইতে পারে। হ্যাঁ,
এখন এই রকম মোমেন্টে আমরা কিভাবে বের করব যে এই পেশেন্টের আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিনা? সো এখানে আমি আসলে দুইটা কথা বলবো। এক, আমরা আদার যেই প্যারামিটারগুলো আছে সেটাকেও দেখতে চাই, এবং আরেকটা আমরা দেখি টি স্যাট লেভেল, হ্যাঁ, ট্রান্সফারিন স্যাচুরেশন লেভেল, সেটাকেও আমরা দেখবো। তাহলে ওয়ান বাই ওয়ান আমরা কথা বলি। তাহলে প্রথমে আসি, আমরা আর কি কি বলেছিলাম আমাদের আয়রন প্রোফাইলে? প্লাজমা আয়রন লেভেল, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এটাও কিন্তু আসলে আয়রন অ্যাভেলেবিলিটিকে কিন্তু ইন্ডিকেট করে। যেমন প্লাজমা আয়রন ডেফিসিয়েন্সি থাকলে কম হবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আয়রন ডেফিসিয়েন্সিতে বেশি হবে। সো এখানে হিসাবটাকে আমি বলি। সো টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি যেটা, সো এটা সহজে মনে রাখার একটা উপায় আমি বলি। মনে করি এটা একটা বাসে মনে করি 50টা সিট আছে। এখন 50টা সিটে যাত্রী যদি 10টা থাকে, তাহলে ফাঁকা সিট কয়টা? ফাঁকা সিট 40টা। আরেকটা মনে করো আরেকটা বাস, এখানেও 50টা সিট আছে, এখানে যাত্রী আছে 30টা, তাহলে ফাঁকা সিট কয়টা? 20টা। তো টিআইবিসিকে বাসের সিট দিয়ে হিসাব করা যায় যে একটা পেশেন্টের যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আসলে তার টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি হবে। ওটা এরকম যে একটা বাস যত যাত্রী আছে ফাঁকা সিট কত সেটার সাথে হিসাব করব। যাত্রী যত বেশি ফাঁকা সিট তত কম, যাত্রী যত কম ফাঁকা সিট তত বেশি। এই হিসাবটা মাথায় রাখিস, তাহলে এটা মনে রাখা সহজ হবে। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, আসলে আয়রন যদি ডেফিসিট থাকে সেখানে এটা বেশি থাকবে। সো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে এটা আমরা আসলে আয়রন অ্যাভেলেবিলিটির মেজার হিসেবে দেখতে পাই যে সেরাম আয়রন কম থাকবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যাবে, নর্মালি এটা হয়। বাট এখানে আমরা এটাও আসলে গুরুত্বপূর্ণ যে আয়রন স্টোর ছাড়াও আরও কিছু ফ্যাক্টর এটাকে অ্যাফেক্ট করতে পারে। হ্যাঁ, যেমন প্লাজমা আয়রনের কথাতে আসি। প্লাজমা আয়রনের একটা ডাইউরনাল ভ্যারিয়েশন আছে, ডে টু ডে ভ্যারিয়েশন থাকতে পারে, এবং যখন কোনো একটা পেশেন্টের অ্যাকিউট ফেজ রেসপন্স ডেভেলপ করে সেই সময় সেরাম আয়রন লেভেল খুবই লো থাকে। আবার দেখা যাচ্ছে সেরাম আয়রন লেভেল লিভার ডিজিজে বেশি, হিমোলাইসিস হলে বেশি থাকবে। এখন দেখো হিমোলাইসিস যদি হয়, আয়রন তো প্লাজমাতে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, এখন লেভেল অফ ট্রান্সফেরিন, হ্যাঁ, দ্য বাইন্ডিং প্রোটিন ফর আয়রন, সেইটা ম্যালনিউট্রিশনে আবার কমে যায়, লিভার ডিজিজে কমে যায়, অ্যাকিউট ফেস রেসপন্সে কমে যায়, নেফ্রোটিক সিন্ড্রোমে কমে যায়। নেফ্রোটিক সিন্ড্রোমে কেন কমে? কারণ ওটা লস হতে থাকে, কিডনি থেকে ওই ফিল্ট্রেশন থেকে ওটা লস হতে থাকে। আবার প্রেগনেন্সিতে সেটা বেড়ে যায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিলে সেটা বেড়ে যায়। সো এই কারণে এই ট্রান্সফেরিন লেভেল যদি কমে যায় বা বাড়া যায়, সেটাও কিন্তু আসলে আয়রন লেভেলটাকে আসলে আমাদেরকে কিন্তু এখানে আমাদের প্যারামিটার, সেখানে কিন্তু আমাদের ওই অনুযায়ী কিন্তু আসলে রেজাল্ট একটু ইন্টারপ্রিটেশন একটু চেঞ্জ হয়ে যায়। সো এখন এইরকম কনফিউজিং স্ট্যাটাস আমরা কী করতে পারি যে একটা পেশেন্টের লিভার ডিজিজ আছে, অ্যাকিউট ফেজ রেসপন্স চলমান, বা প্রেগনেন্সি আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে, আমরা একটু কনফিউজড, আমরা কী করতে পারি? তাহলে এখানে আমরা টি স্যাট দেখবো বা ট্রান্সফেরিন স্যাচুরেশন দেখবো। ট্রান্সফেরিন স্যাচুরেশন আমাদের এই কনফিউশনকে কারেক্ট করে দিবে। তাহলে যেইখানে আমাদের এই কিছু পার্টিকুলার রিজন চলে আসে যেখানে আমরা একটু কনফিউজড হতে পারি, সেখানে আমরা দেখব ট্রান্সফেরিন স্যাচুরেশন। সেখানে আমরা দেখব ট্রান্সফেরিন স্যাচুরেশন লেভেল। সো ট্রান্সফেরিন স্যাচুরেশন আমরা কীভাবে দেখব? তাহলে এটাকে হিসাব হচ্ছে এটা। তাহলে আমরা হিসাবটা কি আমি এখানে সুন্দর করে লিখি। তাহলে একটা হচ্ছে সেরাম আয়রন, সেটাকে ভাগ করব টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিতে, সেটাকে গুণ করব 100 দিয়ে। তাহলে যেইটা হবে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফেরিন স্যাচুরেশন। যদি কোনো একটা পার্সনের ট্রান্সফেরিন স্যাচুরেশন 16%-এর কম হয়ে থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করে সেখানে আয়রন ডেফিসিয়েন্সি প্রেজেন্ট। তাহলে বিশেষ করে সিকিডি পেশেন্ট, সেখানেও কিন্তু সেরাম ফেরিটিন লেভেল বেশি থাকে। সো সিকিডি পেশেন্ট বা ক্রনিক লিভার ডিজিজ আছে, লিভার ডিজিজের পেশেন্ট বা এরকম কনফিউজিং স্ট্যাটাসগুলো যদি ডেভেলপ করে, সেখানে আমরা টি স্যাট বা ট্রান্সফেরিন স্যাচুরেশন লেভেলটা দেখব। কীভাবে দেখব? সেরাম আয়রনকে টিআইবিসি দিয়ে ভাগ করব, এই ভাগকে 100 দিয়ে গুণ করব, তাহলে যা আসলো সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হবে। তাহলে সেইটাই হচ্ছে আমাদের টি স্যাট লেভেল। তাহলে টি স্যাট যদি 16%-এর নিচে আসে, তাহলে সেটা 100% ইন্ডিকেট করে দিস ইজ আয়রন ডেফিসিয়েন্সি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের কী করে? বাট হ্যাঁ, এটাকে যদি স্পেসিফিসিটির দিকে আসি, ফেরিটিন মেজারমেন্টের সাথে ডেফিনেটলি এটা ওটার সাথে হিসাব করলে লেস স্পেসিফিক, কিন্তু যেখানে আমি ফেরিটিন নিয়ে আমি কনফিউজড, সেখানে আমরা টি স্যাট লেভেলটা আসলে আমরা আসলেই আটাকে আমরা আসলে ফলো করে থাকি। তাহলে এইগুলো আমরা দেখতে চাই। আচ্ছা, এখন আমরা একটু টিআইবিসি নিয়ে একটু কথা বলি। সো বেসিক্যালি যত রকম প্রোলিফারেটিং সেল আছে, তারা প্রত্যেকেই মেমব্রেন ট্রান্সফেরিন রিসেপ্টরকে আসলে এক্সপ্রেস করে থাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আয়রনকে ধারণ করা, কারণ একটা প্রোলিফারেটিং সেলের নির্দিষ্ট পরিমাণ আয়রন দরকার।
এখন এই যে প্রত্যেকটা সেল যারা প্রোলিফারেট করতেছে তাদের যে এই রিসেপ্টরগুলো আছে, হ্যাঁ, ট্রান্সফেরিন রিসেপ্টর, কিছু পরিমাণ রিসেপ্টর সময়ের সাথে সাথে ব্লাডে খসে পড়ে, শেড আউট হয়। তাহলে স্মল অ্যামাউন্ট অফ দিস রিসেপ্টর ইজ শেড ইনটু দ্য ব্লাডে খসে পড়ে। সো এই যে ব্লাডে খসে পড়ে সেটাকেই আমরা ডিটেক্ট করি ফ্রি সলিউবল ফর্মে। এটাই হচ্ছে তখন আমরা ওইখান থেকে এটাকে অ্যাড্রেস করতে পারি। সো যদি কোনো একটা পেশেন্টের আয়রন স্টোর কমে যায়, সেখানে ওই যে সেল, হ্যাঁ, প্রোলিফারেটিং সেল যাদের আয়রন প্রয়োজন, তারা রিসেপ্টর আপ রেগুলেশন করে। সো প্রচুর পরিমাণে রিসেপ্টর তারা শো করতে থাকে এবং সেই অনুপাতেও ফ্রি সলুবল রিসেপ্টর ব্লাডে শেড হইতে থাকে। সো প্লাজমা লেভেলে এই চেঞ্জেসটা আমরা তখন দেখতে পাই। সো দ্য লেভেল অফ সলুবল প্লাজমা ট্রান্সফারিং রিসেপ্টর তাহলে ইনক্রিজ হবে। তাহলে কোনো একটা পেশেন্টের আমরা প্লাজমা ট্রান্সফেরিন রিসেপ্টর এটাকেও তাহলে আমরা দেখবো যে আয়রন ডেফিসিট স্টেটে সেটা বেড়ে যায়। সো এটাকে আমরা অ্যাসেস করতে পারি কীভাবে? বাই ইউজিং ইমিউনো অ্যাসে। তাহলে ইমিউনো অ্যাসের মাধ্যমে আমরা প্লাজমা ট্রান্সফেরিন রিসেপ্টর এইটা আসলে কতটুকু আছে, সেটাকে বাড়লো নাকি কমলো সেটাকেও দেখতে পারি, এবং যদি এটাকে দেখা যায় সেটাও আমরা আয়রন স্টোরকে আমাকে আসলে অ্যাড্রেস করবে। সো আয়রন ডিপ্লেশন আছে কি না অ্যাকিউট ফেজ রেসপন্সের মধ্যে বা লিভার ডিজিজে, সেখানে এটা আমরা আসলে করতে পারি। তাহলে প্লাজমা ট্রান্সফেরিন রিসেপ্টর লেভেল ইমিউন অ্যাসের মাধ্যমে আমরা চেক করতে পারি, যেটা লিভার ডিজিজ, অ্যাকিউট ফেজ রেসপন্স, ওই মুহূর্তে আমাদেরকে আয়রন ডেফিসিয়েন্সি বোঝার জন্য সেটা আমাদেরকে হেল্প করবে। সো এটাও কিন্তু আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এটা আমরা করতে পারি। সো ডিফিকাল্ট কেসের ক্ষেত্রে যদি এমন হয় যে কোনোভাবে আসলে আমরা করতে পারতেছি না, সামটাইমস যদি সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট, আমরা কোনোভাবে হিসাব করতে পারতেছি না, তাহলে আমরা একটা বোন ম্যারো অ্যাসপিরেট নিয়ে সেখানেও আয়রন স্টোরকে অ্যাসেস করতে পারি। এটা কাইন্ড অফ দ্য লাস্ট রিজোর্ট। তাহলে আমরা আসলে কত কিছু দেখতেছি। তাহলে আমরা এখানে আয়রন প্রোফাইলের মধ্যে সেরাম ফেরিটিন লেভেল দেখলাম, প্লাজমা আয়রন দেখলাম, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখলাম, তারপর ট্রান্সফারিন স্যাচুরেশন লেভেলটা দেখলাম। এর বাইরে আমি কি দেখছি? প্লাজমা ট্রান্সফারিন রিসেপ্টর এই লেভেলটা দেখতেছি। আর এর বাইরে ফাইনালি একদমই কিছু হচ্ছে না, তাহলে আমি বোন ম্যারো থেকে আয়রন স্টোরটা দেখবো। তাহলে এত কিছু করতেছি টু কনফার্ম দ্য আয়রন ডেফিসিয়েন্সি। বাট আমার যদি সেরাম ফেরিটিন মানে ওই আদার ওই কন্ডিশনগুলো না থাকলে সেরাম ফেরিটিনই আসলে যথেষ্ট। আমরা আসলে রিয়েল লাইফে পেশেন্টকে একটা আয়রন প্রোফাইল আসলে করতে বলি, এটা আমরা আসলে করতে বলি, বাট সেরাম ফেরিটিন আসলে যথেষ্ট। আচ্ছা, তাহলে এবার আসি ইনভেস্টিগেশন অফ দ্য কজ। তাহলে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সির কারণ কি? ওর কি জিআই ব্লাড লস হচ্ছে নাকি অন্য কোনো ঘটনা আছে? তাহলে সেটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে আগে দেখতে হবে পেশেন্টের বয়স কত, পেশেন্টের সেক্স কী। কারণ ফিমেল পেশেন্ট হলে তো আমার তার ফিমেল জেনিটালিয়া রিলেটেড কোনো কাহিনী আছে কিনা সেটাও ওকে ধরতে হবে। আবার মেল পেশেন্টও যদি হয়, পেশেন্টের বয়সটার দিকে একটু তাকাইতে হবে, কারণ বয়সের সাথে প্যাথোলজির সম্পর্ক আছে। তাহলে এখানে ইনভেস্টিগেশন অফ দ্য কজ, এখানে অবশ্যই পেশেন্টের এজ এবং সেক্সকে মাথায় রেখে অ্যাপ্রোচ নিতে হবে। তাহলে এবং সেই সাথে পেশেন্টের হিস্ট্রি, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, সেগুলো আমাকে অবশ্যই সাজেস্টিভ হবে। তাহলে এখন দেখা যাচ্ছে মেন অ্যান্ড পোস্ট মেনোপজাল উইমেন, সেখানে তো জিআই ব্লাড লসটাই কমনলি দেখছিলাম। সো এখন যদি দেখি যে এরকম একটা পেশেন্ট মেন বা পোস্ট মেনোপজাল উইমেন, ডায়েটে কোনো সমস্যা নাই, তাহলে আমাকে দেখতে হবে আপার জিআই বা লোয়ার জিআইতে কোনো প্যাথোলজি আছে কিনা। তাহলে একটা আপার জিআই এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি সেটাকে আমরা করব। তাহলে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করবো, রেডিওলজিক্যাল স্টাডি আমরা করতে চাই, তাহলে এগুলোকে করব। এর পাশাপাশি যদি একটু ইয়াং পেশেন্ট হয় বা ফিমেল ইয়াং পেশেন্ট, তাহলে সিলিয়াক ডিজিজ আছে কিনা সেটাকেও অ্যাড্রেস করতে হবে। তাহলে আমরা সিলিয়াক ডিজিজ জন্য অ্যান্টিবডি টেস্টিংটা আমরা করতে পারি। হ্যাঁ, সেটা আমরা করে দেখবো যে আসলে সিলিয়াক ডিজিজ আছে কিনা। হ্যাঁ, সিলিয়াক ডিজিজে সবার আগে আসলে আমরা একটু অটো অ্যান্টিবডি লেভেলটা চেক করি। যদি দেখি যে অটো অ্যান্টিবডি লেভেল আছে, তখন আমরা তারপরে ইনভেসিভ প্রসিডিউরে যাই, আমাদেরকে তারপরে যে আমরা একটা বায়োপসি নিয়ে আসবো। সো আগে আসলে আমরা একটু নন ইনভেসিভ টেস্ট করে আগে অটো অ্যান্টিবডিটা একটু চেক করি। তাহলে সিলিয়াক ডিজিজ আছে কিনা সেটাকে একটু অ্যাড্রেস করে আসতে হবে। সাধারণত সিলিয়াক ডিজিজ ফিমেল পেশেন্ট একটু আর্লি এজের দিকে পাওয়া যায়, তাহলে এইগুলো দেখি। আবার ট্রপিক্যাল রিজিয়ন হলে স্টুল এবং ইউরিন এক্সামিনেশন করবো প্যারাসাইটের জন্য। কেন স্টুল দেখবো? কারণ হচ্ছে হুকওয়ার্ম। আবার ইউরিন কেন দেখবো? সিস্টোসোমিয়াসিস। তাহলে এইগুলোকেও আমরা আসলে দেখবো প্যারাসাইট আছে কিনা। তাহলে এই ইনভেস্টিগেশন অফ দ্য কজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের কারণকে আইডেন্টিফাই করা হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সিকে কীভাবে ম্যানেজ করবো সেটার কথা বলা হচ্ছে। এখন একটা সিম্পল কথা বলি, এখানে
অবশ্যই আয়রন স্টোর রিপ্লেট করার পাশাপাশি ওই কারণটার চিকিৎসাও করতে হবে, ওই কারণ অনুযায়ী আমাকে অ্যাপ্রোচ নিতে হবে। তাহলে আমি শুধু আয়রন দিলেই হবে না, ওই কারণটাকেও ম্যানেজ করতে হবে। আমি যদি কারণের কোনো চিকিৎসা না দিই, শুধু আয়রন সাপ্লিমেন্ট দিয়ে চলে আসি, ইট উইল নট সলভ, হ্যাঁ, কন্ডিশন আবার রিঅ্যাপিয়ার করবে। তাহলে আমাদেরকে অবশ্যই পেশেন্টের এটাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে আমি আয়রন দিব নাকি ব্লাড দিব, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সো কথা হচ্ছে কোন মোমেন্টে আমি ব্লাড দিব। যদি পেশেন্টের অ্যানজাইনা ডেভেলপ করে, অ্যানেমিক হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, অথবা সেরেব্রাল হাইপোক্সিয়া ডেভেলপ করে, শুধুমাত্র তখনই আমি একটা ব্লাড ট্রান্সফিউশন করব। আদারওয়াইজ ব্লাড ট্রান্সফিউশন করার কোনো দরকার নেই। এটা আমাদের একটা ভুল ধারণা যে আমরা দেখি যে একটা পেশেন্টের অ্যানিমিয়া আছে, হিমোগ্লোবিন লেভেল, আচ্ছা ঠিক আছে এক ব্যাগ ব্লাড দিয়ে আসো। এই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে আসলে আমরা করে থাকি, বাট ইট ইজ নট কারেক্ট। একটা পেশেন্ট যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে, সেখানে যদি পেশেন্টের অ্যানজাইনা না থাকে, হার্ট ফেলিয়ার না থাকে, সেরেব্রাল হাইপোক্সিয়া না থাকে, ট্রান্সফিউশন দেওয়ার কোনো কারণই নাই। যদি পেশেন্টের এইগুলা থাকে যে হ্যাঁ এইগুলো আছে, তাহলে আমি ব্লাড ট্রান্সফিউশন দিব। তাহলে ট্রান্সফিউশন তাহলে দিব নাকি দিব না, এখানে আমাদের ক্লিয়ার। এখন কথা হচ্ছে ট্রান্সফিউশন দেওয়া লাগবে না, এখন কি করব? তাহলে কথা হচ্ছে আমরা আসলে ওরাল আয়রন রিপ্লেসমেন্ট যাব। এখন প্রশ্ন হচ্ছে ওরাল দিব নাকি আইভি দিব, এখানেও কথা আছে। একটা সিম্পল কথা বলি, একটা পেশেন্টকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, এখন এখানে ওরাল নাকি আইভি। তো প্রথম কথা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা সুপিরিয়র, উত্তর হচ্ছে কোনোটাই না, দুইটাই সমান। আমি ওরাল আয়রন দিলেও যা, আইভি আয়রন দিলেও তা। তাহলে এখানে এমন না যে আইভি আয়রন দিলে তাড়াতাড়ি প্রবলেম সলভ হবে বা মোর সুপিরিয়র ট্রিটমেন্ট, নো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ওরাল আয়রন কোনোভাবেই টলারেট করতে পারতেছে না, অথবা তার অ্যাবজর্পশন কম হচ্ছে, হ্যাঁ, সাপোজ সিলিয়াক ডিজিজ আছে বা অন্য কোনো একটা প্রবলেম আছে, সো এখানে ওরাল আয়রন অ্যাবজর্পশন হচ্ছে না, অথবা পেশেন্ট ওরাল আয়রনের সাইড ইফেক্ট টলারেট করতে পারতেছে না, তাকে আমি আইভি দিব। আদারওয়াইজ ওরাল, বা যে পেশেন্ট কোনোভাবে ড্রাগের সাথে কমপ্লায়েন্ট না, তাহলে এই হিসাবে আসে। তাহলে আমাদের ওরাল আয়রন রিপ্লেসমেন্ট এটাই নর্মালি আমরা করব। এখন তাহলে আমরা কীভাবে আগাইতে পারি? তাহলে আমরা দিতে পারি ফেরাস সালফেট 200 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি। এখন এটা আসলে খালি পেটে না ভরা পেটে? আসলে উত্তর হচ্ছে খালি পেটে আয়রন অ্যাবজর্পশন ভালো হয়, ভরা পেটে আয়রন অ্যাবজর্পশনটা কম হয়। তাহলে খালি পেটে আয়রন অ্যাবজর্পশনটা ভালো হয়, কিন্তু ঝামেলা হচ্ছে খালি পেটে আয়রন অ্যাবজর্পশন ভালো হলেও খালি পেটে গ্যাস্ট্রাইটিস বা টামি এক বা স্টোমাক এক বা পেটে ব্যথা, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ওটা আবার একটু বেশি হয়। সো এটা একটা ঝামেলা। বাট নর্মালি আমরা ফেরাস সালফেট দিতে পারি, আমরা 3 থেকে 6 মাস দিব। এখানে আমার টার্গেট হচ্ছে তার যেই আয়রন স্টোরের যে ডেফিসিট সেটাকেও আমি কভার করব, এবং তার আয়রন আমি একটু বাড়াই দিব যেন তার ভবিষ্যতের জন্য সেটাকে ইউজ করতে পারে। তাহলে ওই অনুযায়ী আমার সাথে 3 থেকে 6 মাসের ট্রিটমেন্ট দিই। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সাইড ইফেক্ট, পেশেন্টের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, ব্ল্যাক স্টুল হয়। সো অনেক পেশেন্ট আসলে এটাকে টলারেট করতে পারে না। সো এই যে ডিসপেপসিয়া বা অল্টার্ড বাউল হ্যাবিট, এই প্রবলেমগুলো হয়। সো অনেক পেশেন্ট শুধুমাত্র এইটার জন্য আয়রন ডিসকন্টিনিউ করে ফেলে। সো এখানে আমাদের সলিউশন হচ্ছে আমাদের অল্টারনেটিভ কিছু প্রিপারেশন আছে, যেমন ফেরাস অ্যাসকরবেট বা এই ধরনের আরও কিছু আদার কিছু আমরা আসলে প্রিপারেশন দেখি। সো সেইগুলোকে ট্রাই করা দেখা যেতে পারে। এখন ডিলেড রেসপন্স প্রিপারেশন, এগুলো খুব একটা ইউজফুল না, এইগুলো আমরা দিয়ে খুব একটা আমাদের লাভ নাই। সো এইগুলো আমরা এগুলো কনসিডার করি না। আচ্ছা, তাহলে এখন হিমোগ্লোবিন লেভেল দিয়ে আমরা এখন যদি কোনো পেশেন্টে আয়রন যদি সাপ্লিমেন্ট প্রোভাইড করি, তাহলে আমাদের হিমোগ্লোবিনের রেসপন্স কেমন হবে? তাহলে আমরা দেখবো যে প্রত্যেক সপ্তাহে বা অ্যাটলিস্ট 7 থেকে 10 দিনে এটা 10 গ্রাম পার লিটার, বা বাংলাদেশে তো আমরা আসলে ডেসিলিটার হিসাব করি, তাহলে 1 গ্রাম পার ডেসিলিটার, প্রত্যেক 7 থেকে 10 দিনে এতটুকু করে বাড়তে থাকবে। নর্মালি এরকম রেসপন্স আমরা আসলে হিসাব করি। তাহলে এবং 1 সপ্তাহের মধ্যেই দেখবো যে রেটিকুলোসাইট রেসপন্স এভিডেন্ট হওয়া শুরু করছে। এখন যদি পেশেন্টের ট্রিটমেন্ট ফেইলার হয়, তাহলে দেখবো যে এই হিমোগ্লোবিন ওই অনুপাতে বাড়ে নাই, বা 1 সপ্তাহের মধ্যে রেটিকুলোসাইট রেসপন্স ওই অনুপাতে আমরা আসলে পাই নাই। তাহলে এইটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এখন কথা হচ্ছে যদি ট্রিটমেন্ট ফেইলার হয়, ফেইলারের কারণ কি? তাহলে হতে পারে পেশেন্ট ঠিক মতো ট্রিটমেন্ট নিচ্ছে না, অথবা ওই কারণের কোনো সলিউশন করি নেই, ব্লাড লস চলমান অবস্থায় আছে, অথবা ম্যাল অ্যাবজর্পশন, আমি ওরাল সাপ্লিমেন্ট দিচ্ছি বাট এটা অ্যাবজর্পশন হচ্ছে না, একটা ম্যাল অ্যাবজর্পশন প্রবলেম আছে, অথবা আরেকটা হইতে পারে আমার ডায়াগনোসিস ভুল, আসলে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, এটা অন্য কোনো অ্যানিমিয়া। হ্যাঁ, বিশেষ করে এটা খুব কমন ব্যাপার হচ্ছে থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া ট্রেইটে, থ্যালাসেমিয়া ট্রেইট, সেখানে এটা খুব কমন একটা ব্যাপার। সো ইনকারেক্ট ডায়াগনোসিস হতে পারে বা আদার কোনো কিছু, তাহলে ওইটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে এখন কোনো একটা পেশেন্ট যদি ম্যাল অ্যাবজর্পশন থাকে বা ক্রনিক গাট ডিজিজ থাকে, বা সে ওরাল আয়রন কোনোভাবে টলারেট করতে পারতেছে না, সেখানেই আসলে আমরা পার এন্টেরাল আয়রন থেরাপি দিব। তাহলে পার এন্টেরাল আয়রন থেরাপিটা আমরা আগে কি করতাম, আগে আয়রন ডেক্সট্রান বা আয়রন সুক্রোজ দিতাম, কিন্তু ঝামেলা হচ্ছে এইগুলাতে আসলে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ডেভেলপ করার একটা রিস্ক আছে, বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা হইতো। সো এই যে একটা অ্যানাফাইল্যাক্সিস বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন
ডেভেলপ করে। সো এইটা একটা ঝামেলা। সো এই জন্য আমরা এখন নতুন প্রিপারেশন ইউজ করি ফেরিক আইসোম্যালটোস বা ফেরিক কার্বক্সিম্যালটোস। এখানে ওই অ্যালার্জিক ইফেক্ট খুব একটা হয় না এবং এটা আসলে বেটার। সো এটাকেই আমরা আসলে ইউজ করি। এখন কতটুকু দিব, এখানে পেশেন্টের আসলে হিমোগ্লোবিন লেভেল কত, তার বডি ওয়েট কত, এগুলোকে হিসাব করে আমরা আসলে এই আইভি রুটে আয়রনটা দিই। তাহলে আইভি রুটে আয়রনটা দেওয়ার ক্ষেত্রে কী হিসাব করব, স্টার্টিং অবস্থায় তার হিমোগ্লোবিন কত এবং তার বডি ওয়েট কত, এইটাকে হিসাব করে সেই অনুপাতে আমরা আসলে পেশেন্টকে আইভি রুটে আয়রন দিয়ে থাকি। এবং আইভি রুটে আয়রন দেওয়ার নিয়ম কি, প্রথমে স্লোলি দিব, স্লোলি দিয়ে দেখবো তার কোনো অ্যানাফাইলাক্সিস হচ্ছে কি না। যদি দেখি যে না, প্রথম 5-10 মিনিট 20 মিনিট তেমন কিছু হয় নাই, এরকম একটা টাইম আছে, প্রথমে অল্প কিছু সময় আসলে স্লোলি দিতে হয়। এরপরে আমরা যখন দেখবো যে না, কোনো অ্যানাফাইলাক্সিস হয় নাই, রেসপন্স ভালো, তখন আমরা এরপরে আমরা এটাকে কন্টিনিউ করবো। তাহলে এইভাবে আমাদেরকে আসলে আমরা অ্যাপ্রোচটা নিই। সো দিস ইজ অল অ্যাবাউট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে এই ক্লাসটা আমাদের এখানেই আমরা রাখবো। আমরা বাকি আলোচনা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। সবাইকে ধন্যবাদ।